ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রফেসর এমেরিটাস ও উপদেষ্টা, বাংলা অধ্যয়ন কেন্দ্র, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, বাংলাদেশ। ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশের প্রথম নজরুল গবেষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক। ১৯৩৪ সালের ১ জানুয়ারি বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব উপজেলার কলাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোহাম্মদ জুলফিকার আলী, মাতা জান্নাতুন্নেসা, স্ত্রী জাহানারা ইসলাম। আমার জন্ম ২০ শতকের ৩০-এর দশকে, তখন ইংরেজ আমল। তো ৪০-এর দশকে আমি ছিলাম লালমনিরহাট যুদ্ধের সময়। আমার বাবা লালমনিরহাট রেলওয়ে জাংশনে যে রেলওয়ে হাসপাতাল ছিল তার ডাক্তার ছিলেন। তো সেখানে প্রথম একটি কিশোর আন্দোলন মণিমেলা নামে, সেইটাতে যোগ দেবার সুযোগ হয়েছিল। সেখানে আমাদের ব্রতচারী শেখানো হতো। গুরু সদয় দত্তের ব্রতচারী আন্দোলন, যেখানে নৃত্য গীতের মাধ্যমে শারীরিক ক্রীড়াকলাপ বা কৌশল ইত্যাদি বা ব্যায়াম করা। তো এইটা হচ্ছে আমাদের নিজস্ব সাংস্কৃতিক কর্মকলাপের সূচনা। আর ওই সময় প্রথম সবাক চলচ্চিত্র দেখি লালমনিরহাটে। খুব সম্ভবত ছবিটির নাম ছিল শেষ উত্তর, কাননবালা অভিনীত। তারপর বাবা বদলি হয়ে ঢাকায় চলে আসেন ১৯৪৩ খ্রিস্টাব্দে, ঢাকা রেলওয়ে হাসপাতালে। ওটা বিশ্ববিদ্যালয় এলাকা সংলগ্ন, পেছনের রেলওয়ে কোয়ার্টার্সে আমরা থাকতাম। তো এখানে এসে যে ৪৩-এ আমরা এলাম, ওই সময়টাও ছিল সেই দ্বিতীয় যুদ্ধ, মহাযুদ্ধ, দুর্ভিক্ষ এবং সাম্প্রদায়িক সংঘাতের সময়। সুতরাং ঢাকায় রমনা এলাকা এসবের বাইরে হলেও এই পুরনো ঢাকার যে সাম্প্রদায়িক কলহ ইত্যাদি, এগুলোর ফলে সাংস্কৃতিক কর্মকাণ্ড বিশেষ হতে পারত না। বিভিন্ন সিনেমা হলে সিনেমা চলত এই পর্যন্তই। আর রেলওয়ে ইনস্টিটিউটে কিছু নাটক হতো, রেলওয়ে কর্মচারীরা করতেন। সেখানে তারা নারী চরিত্র, পুরুষরাই অভিনয় করতেন নারী সেজে। তো যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় থাকতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে নিয়মিত সাংস্কৃতিক প্রতিযোগিতা, অর্থাৎ আবৃত্তি, বিতর্ক, সঙ্গীত প্রতিযোগিতা, নাটক, এগুলো হতো। কার্জন হলে, মুসলিম হলে, ফজলা হলে, ঢাকা হলে, এগুলো আমরা নিয়মিত দেখতাম। যার ফলে ছেলেবেলা থেকেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে একটা যোগাযোগ এইভাবে স্থাপিত হয়ে গিয়েছিল। তারপরে দেশ বিভাগের ঠিক আগে ওখানে আমরা মুকুল আন্দোলন, কামরুল হাসানের, শিল্পী কামরুল হাসানের মুকুল আন্দোলন, মুকুল ফৌজ, রমনা মুকুল ফৌজ আমরা গঠন করলাম। এবং সেখানে মুকুল ভাই বোনেরা প্যারেড, পিটি ছাড়াও ব্রতচারী
নৃত্যগীত এবং জাতীয় সঙ্গীত, বিভিন্ন উদ্দীপনামূলক গান ইত্যাদি সেখানে শেখানো হতো। কামরুল হাসান শিল্পী, তিনি স্বয়ং আমাদের ব্রতচারী শেখাতেন। বেলায়েত ভাই ডাম্বেল ড্রিল শেখাতেন। এছাড়া লতিফ ভাই আমাদের গান শেখাতেন, শিল্পী আব্দুল লতিফ। আর আমাদের বাসায় আমার ভাই বোনদের মেজ ভাই আতিকুল ইসলাম, বোন মাসুমা খাতুন, ওদের গান শেখাতে আসতেন সোহরাব হোসেন। এটা দেশ বিভাগের পর। তো সোহরাব হোসেন আসতেন, সঙ্গে সঙ্গে কখনো আব্দুল লতিফ, কখনো বেদার উদ্দিন। এভাবে সেই দেশ বিভাগের পরবর্তীকালে ঢাকা বেতারের শিল্পীদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ স্থাপিত হয়েছিল। আর আমরা স্কুলের ছাত্র হিসাবে ঢাকা বেতারে খেলাঘর বলে একটা অনুষ্ঠান হতো, সেখানে আমি অংশগ্রহণ করতাম নিয়মিত। তবে আবৃত্তিতে, সঙ্গীতে ঠিক নয়। পরবর্তীকালে কিছু নাটকও করেছি, বেতার নাটক। কিন্তু আসলে এই যে সংস্কৃতির সঙ্গে, সংস্কৃতির বিভিন্ন ধারার সঙ্গে পরিচয়টা আমাদের হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিয়নের উদ্যোগে। এই যে বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো, তার মাধ্যমে। ঢাকা কলেজে যখন পড়ি, আমি 49 সালে ম্যাট্রিক পাস করি। তো 49-50 সালে ঢাকা কলেজে নাটক করেছি আমরা। কিন্তু সেই নাটকটির নাম ছিল শওকত ওসমানের কাকরমণি। সেখানেও মেয়েদের ভূমিকায় ছেলেরা অভিনয় করেছে। আর সাংস্কৃতিক প্রতিযোগিতাটা ঢাকা কলেজ তখন ছিল যুদ্ধের সময় পুরনো রেলওয়ে স্টেশন ফুলবাড়িয়া, তার পেছনে। এই তখনও দেশ বিভাগের পর এই যে নিউ মার্কেট, ঢাকা কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, এগুলো তখনও তৈরি হয়নি। তো ঢাকা কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতাটা খুব জোর হতো, অর্থাৎ আবৃত্তি, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, সাংস্কৃতিক মানে সঙ্গীত প্রতিযোগিতা, এগুলো খুব জোরসোরে হতো। সেগুলোতে নিয়মিত অংশগ্রহণ করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 1951 সালে, এবং তারপর 52 সালে তো ভাষা আন্দোলন। কিন্তু একটা মজা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদানের পরপরই আমি একটি নাটকের সঙ্গে জড়িয়ে গেলাম। নাটকটি ছিল জবানবন্দি। নাটকটি পরিচালনা করেছিলেন বিজন ভট্টাচার্যের লেখা। নাটকটি পরিচালনা করেছিলেন মণি চৌধুরী সাহেব। এই নাটকটি সংস্কৃতি সংসদের দ্বারা অভিনীত হয়েছিল, কিন্তু এটা বিশ্ববিদ্যালয় এলাকায় হতে পারেনি, কারণ এই নাটকেই প্রথম, জবানবন্দি নাটকেই প্রথম মহিলা চরিত্রে বা নারী চরিত্রে ছাত্রীরা অভিনয় করেছিলেন, আর পুরুষ চরিত্রে ছাত্ররা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে, কাজন হল বা মুসলিম হল, এই কোনো হলে আমাদের এই নাটকের অনুমতি দেওয়া হয়নি। ফলে এই নাটকটি আমাদের গিয়ে করতে হয়েছিল রেলওয়ে ইনস্টিটিউট। রেলওয়ে ইনস্টিটিউট তখন ছিল নবাবপুর রেলওয়ে গেটের কাছে, রেল লাইনের ওপারে, নবাবপুর যেখান থেকে শুরু, তার কাছে। তো এই প্রথম কিন্তু ঢাকায় সহ অভিনয়ের প্রথা প্রচলিত হলো। কিন্তু তার পরের বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেসব নাটক করেছি সেগুলোতে কিন্তু আর ওই পুরুষরা মেয়ে সাজেনি, মেয়েরা মেয়ে সেজেছে, ছেলেরা ছেলে সেজেছে। এবং প্রত্যেকটি হলের নাটকেই, বিশেষ করে মুসলিম হল, কেরানির জীবন করেছিল আনিস চৌধুরী, সেখানে প্রথম ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেরা ছেলেদের চরিত্রে, মেয়েরা মেয়েদের চরিত্রে অভিনয় করেছিল, এবং এই প্রথাটা চালু হয়ে গিয়েছিল। আর সংস্কৃতি সংসদ তো নাটক করে যাচ্ছিল একের পর এক, যেমন মণি চৌধুরীর কবর, তারপরে মণি চৌধুরীর সে বার্নার্ড শয়ের ইউনেভা ক্যান্টেলের বাংলা যে অনুবাদ, কেউ কিচ্ছু বলতে পারে না, কিংবা এই জাতীয় যেসব নাটক আমরা সেখানে করেছি সংস্কৃতি সংসদ থেকে। তারপরে যেটা হলো যে ডাকসু নাট্যদল,
আমরা গঠন করলাম এবং এই নাট্যদল থেকে দুটি নাটক নিয়ে আমরা, একটি হচ্ছে ওই আনিস চৌধুরীর কেরানির জীবন, আর একটি হচ্ছে মনির চৌধুরীর ওই বার্নার্ড শয়ের ইউনেভা ক্যান্টাইলের যে বাংলা রূপায়ণ, কেউ কিছু বলতে পারে না, তার নাট্যাভিনয়, এইটা নিয়ে আমরা করাচি গেছি 57 সালে। করাচিতে করেছি, লাহোরে করেছি, পেশাওয়ারে করেছি। একটি সাংস্কৃতিক দল পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে গিয়েছিল। তখন এখানে আওয়ামী লীগ সরকার ছিল, কেন্দ্রীয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব প্রধানমন্ত্রী ছিলেন, সুতরাং ওরাই আমাদের ব্যবস্থাটা করেছিলেন। এবং 1957 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন থেকে আমরা নাটকের দল নিয়ে যাই এবং সেখানে আমরা ওই দুটি নাটক, করাচির মতো আমরা কলকাতাতেও অভিনয় করি। এছাড়াও 57 সালে পর আমরা ঢাকায় যেই ড্রামা সার্কেল থেকে যে নাটকটি করেছিলাম, খুব উল্লেখযোগ্য, সেটি হচ্ছে রক্তকরবী, রবীন্দ্রনাথের রক্তকরবী। প্রথম আমরা সেটি ঢাকায় করি 57-58 সালের দিকে, 58-59 সালের দিকে। এছাড়া করি, তখন আমরা এইসব নাটক আমরা করেছি, কাজিন হল মঞ্চে করেছি, ব্রিটিশ কাউন্সিল মঞ্চে করেছি। আমাদের সঙ্গে ছিলেন মাকসুদুস সালেহীন, পরিচালনা করতেন বজলুল করিম, খুব ভারী কণ্ঠের অধিকারী, ইংরেজি বিভাগের ছাত্র, উনি রাজা, রক্তকর্মী রাজার ভূমিকা অভিনয় করতেন। এসব নাটকে আমরা নিয়মিত অভিনয় করেছি। সুতরাং আমাদের সাংস্কৃতিক যে কার্যকলাপ, এটা বিশ্ববিদ্যালয়ে মূলত ছিল নাট্যচর্চার মাধ্যমে। এইভাবে করতাম। এর বিশ্ববিদ্যালয়ের বাইরে আমাদের একটি প্রতিষ্ঠান ছিল, তার নাম ছিল ঐকতান। ঐকতান ছিল মূলত সমবেত সঙ্গীতের গ্রুপ। সেখানে আমার পরিবারের, আমার স্ত্রী জাহানারা ইসলাম, আমার মেজ ভাই আতিকুল ইসলাম, সেজ ভাই, ছোট ভাই ফারুকুল ইসলাম, আমার বোন মাসুমা খাতুন, সবাই টেলিভিশন বেতারে শিল্পী ছিলেন। এরা ছিলেন, আরও অনেকে ছিলেন ঐকতানে। ঐকতান পুরো 60-এর দশক জুড়ে ঢাকায় অসংখ্য অনুষ্ঠান করেছে, মূলত রবীন্দ্রনাথ, এই পঞ্চকবি রবীন্দ্রনাথ, নজরুল, অতুল প্রসাদ, দিয়ালা, এদের গান তারা করেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে আমরা অনেক অনুষ্ঠান করেছি। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অনুষ্ঠান ছিল 1964 সালে, সে ছিল 1000 বছরের বাংলা ভাষা ও সাহিত্য। আমরা পাঠ, অভিনয়, সঙ্গীত, আবৃত্তি সব কিছুর মাধ্যমে আমরা আমাদের 1000 বছরের বাংলা কবিতার এবং গানের এবং সাহিত্যের যে উদ্ভব এবং বিবর্তন, এটা আমরা দেখাতাম। এটা আমরা ঢাকায় বিভিন্ন জায়গায় করেছি। এবং ঢাকা টেলিভিশনে যখন 69 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম তারা 21শে ফেব্রুয়ারি উদযাপন করে আগরতলা ষড়যন্ত্র মামলার পর, তখন ওরা আমাদের ডাকে 1000 বছরের বাংলা ভাষা ও সাহিত্য এটা করার জন্য। সেটা আমরা টেলিভিশনে বাংলা বিভাগ থেকে সেটা আমরা সেখানে করি। আর ঢাকা টেলিভিশন শুরু হওয়ার পর থেকে, এত 64 সালের শেষ দিকে শুরু হলো, তার আগে তো বেতারে অসংখ্য অনুষ্ঠান করেছি, নাটক করেছি, বিভিন্ন বিচিত্রানুষ্ঠানে অংশগ্রহণ করেছি। কিন্তু ঢাকা টেলিভিশন শুরু হবার পরে আমি প্রথম যে অনুষ্ঠানটা, একটা ধারাবাহিক অনুষ্ঠান করতাম, ওটির নাম ছিল অমর সাহিত্য বলে। তাতে একদম বাংলা সাহিত্যের সেই প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত আমার দুজন ছাত্রী আমার সঙ্গে ছিলেন, একজন কেয়া চৌধুরী আর একজন আজমেরি। তো ওদের নিয়ে আমি করতাম, ওরা দুজন আবৃত্তি করতো, আমি বর্ণনা করতাম। এই করে আমরা একদম চর্যাপদ থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত আমরা
এটা পাক্ষিক অনুষ্ঠান ছিল, আমরা এটা দেখাতাম। তো এই অনুষ্ঠানটিও বেশ জনপ্রিয় হয়েছিল। কিন্তু তারপর তো অসহযোগ আন্দোলনের পর মুক্তিযুদ্ধ, তখন তো কোনো প্রশ্নই ওঠে না অনুষ্ঠান করার। এবং আমাকে বেতারে টেলিভিশনে অনুষ্ঠান করানোর চেষ্টা করা হয়েছে। ওই সময় 71 সালে আমি করিনি, যার ফলে আমি গ্রেফতার হই এবং ক্যান্টনমেন্টে আমি নির্যাতিত হই, সেটা আলাদা কথা। দেশ স্বাধীন হওয়ার পরে ঢাকা টেলিভিশন থেকে আমি, যেহেতু নজরুল নিয়ে আমি কাজ করেছি আগাগোড়া, নজরুলের ওপরে আমার, নজরুলের জীবন, তার সাহিত্য ইত্যাদি, এটার বিষয়ে আমার গবেষণার বিষয় ছিল। তো নজরুলকে নিয়ে আমি অনুষ্ঠান করা শুরু করি, নজরুলের সঙ্গীতকে নিয়ে। এবং আমার অনুষ্ঠানে খুব সম্ভবত প্রথম ঢাকা বেতারে বলা হতো নজরুল ইসলামের গান, তারপরে বলা হতো নজরুল গীতি। আমার অনুষ্ঠান থেকে আমি নজরুল সঙ্গীত এটি চালু করি এবং তখন থেকে শুরু করে কিছু ব্যতিক্রম ছাড়া এখন পর্যন্ত আমি নজরুল সঙ্গীত নিয়ে নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠান করে যাচ্ছি। এক এক সময় এক এক নামে করেছি, কখনো বুলবুল, কখনো দোলন চাপা, এখন করছি গীতি শতদল নামে। তো এইসব অনুষ্ঠানে আমি নজরুলের গানের যে উদ্ভব এবং তার যে বিবর্তন, এগুলো দেখাবার চেষ্টা করছি। 5 জন শিল্পী থাকেন, 5টি গান করেন কোনো একটি বিষয় নিয়ে, যেমন কখনো প্রকৃতি নিয়ে, কখনো প্রেম নিয়ে। কিন্তু যেমন ভাষার মাস, এখন করবো দেশের গান করব, তারপর স্বাধীনতার মাস, সেখানেও আমরা হয়তো দেশের গান করব। এইভাবে আমি বছরের পর বছর শুদ্ধ সুর ও বাণীতে যাতে নজরুল সঙ্গীত প্রচারিত হয়, সেইটা ঢাকা টেলিভিশন থেকে আমি নজরুল সঙ্গীত শিল্পীদের সহায়তায় এটা আমি করে আসছি। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে আমি বিশেষ অনুষ্ঠানে, বিশেষ করে 21শে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, নজরুল জয়ন্তী, নজরুল মৃত্যুবার্ষিকী, এগুলোতে আমি নিয়মিত বক্তব্য দিয়ে আসছি। যেহেতু আমি মূলত নজরুলকে নিয়ে কাজ করেছি, কিন্তু সঙ্গে সঙ্গে আমার বাড়িতে রবীন্দ্রসঙ্গীতের চর্চাটা খুব বেশি ছিল। যেমন আমার স্ত্রী জাহানারা ইসলাম, তারপর আতিকুল ইসলাম বুলবুল ললিত কলা একাডেমির সঙ্গীতের প্রধান ছিলেন, ছোট ভাই ফারুকুল ইসলাম, সে ওই নাটকটি মুখরা রমণী বশীকরণ ঢাকা টেলিভিশন থেকে হয়েছিল, মুস্তাফা মানোয়ার শেক্সপিয়ারের, ওইটাতে অভিনয় করেছিল। ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেখাপড়া করেন, ভাষাতত্ত্বে উচ্চতর প্রশিক্ষণ নেন ও গবেষণা সম্পাদনা করেন আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়, মিনেসোটা বিশ্ববিদ্যালয়, মিশিগান অ্যান্ড আরবার বিশ্ববিদ্যালয় এবং হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ইস্ট ওয়েস্ট সেন্টারে। 1958 সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও নজরুল গবেষণায় নিয়োজিত রয়েছেন। 1952 সালের ভাষা আন্দোলন ও 71-এর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তান সামরিক বাহিনীর বন্দী শিবিরে নির্যাতিত হন। ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে তার বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রকাশনা রয়েছে। ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সাহিত্য চর্চা ও গবেষণার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও অসাধারণ অবদানের জন্য 2012 সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসেবে পরিচিত স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় তাকে। এছাড়াও তিনি 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার এবং নজরুল একাডেমি পুরস্কার লাভ করেছেন। 1952 সালে ভাষা আন্দোলনের সঙ্গে আমি সরাসরি যুক্ত ছিলাম এবং 52 সালে আমার হাতে একটি ভালো ক্যামেরা ছিল, একটি জার্মান ভয়েগল্যান্ডার ক্যামেরা। আমি 52, 53, 54, 55 এই কয়েক বছর এখানে ভাষা আন্দোলন, সাহিত্য আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, প্রভাত ফেরি ইত্যাদি ইত্যাদি, শহীদ দিবসের বিভিন্ন ঘটনার অনেক ছবি তুলেছি। তো এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। 53 সালে আমরা শহীদ দিবস উদযাপন করব। কি কি করা হবে? কালো পতাকা উত্তোলন করা হবে,
শহীদ মিনারে ফুল দেওয়া হবে। শহীদ মিনার মাত্র ধ্বংস করে ফেলেছে, ওখানে একটা কালো কাপড় প্রতীকী শহীদ মিনারে ফুল দেওয়া হবে। শহীদের কবরে, মাত্র 2 জন শহীদের কবর আছে, আবুল বরকত আর শফিউর রহমান, তাদের কবরে ফুল দেওয়া হবে। আর প্রভাত ফেরি বের করা হবে, মেয়েদের হল থেকে ওরা প্রভাত ফেরি বের করবেন। গান চাই। তখন একটিমাত্র গান ছিল গাজীউল হক সাহেবের, ভুলবো না ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, লাঠি গুলি টিয়ার গ্যাস, মিলিটারি আর মিলিটারি। নজরুল নির্দেশিকা, ভাষাতত্ত্ব, অ্যান ইন্ট্রোডাকশন টু কলোকিয়াল বেঙ্গলি, নজরুল জীবনী, বীরের এই রক্তস্রোত, মাতার এই অশ্রুধারা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ঢাকার কথা, ভাষা আন্দোলন ও শহীদ মিনার, কাজী নজরুল ইসলাম, জীবন ও কবিতা, জীবন ও কবিতা, কাজী নজরুল ইসলাম, জীবন ও সাহিত্য, কাজী নজরুল ইসলামের গীতি সাহিত্য, শহীদ মিনার, আব্দুল কাদের, বাংলা ভাষা আন্দোলন, বাংলাদেশের সাহিত্যে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভাষাতাত্ত্বিক প্রবন্ধাবলী, আবুল মনসুর আহমেদ রচনাবলী, বাংলা ব্যাকরণ সমীক্ষা, নজরুল প্রসঙ্গে, অমর 21শে ও শহীদ মিনার, কাজী নজরুল ইসলাম, জীবন ও সৃষ্টি, কিশোর কবি নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 80 বছর 2003, 1000 বছরের বাংলা সাহিত্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একজন অধিবাসী হিসেবে 1948 সালের যে বাংলা ভাষা আন্দোলন, তার প্রায় সবটাই দেখার সুযোগ আমার হয়েছিল। তবে তখনও আমি স্কুলের ছাত্র, কিন্তু 1952 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএ ক্লাসের প্রথম বর্ষের ছাত্র, এবং 52 থেকে 55 পর্যন্ত ভাষা আন্দোলন আমি তাতে অংশগ্রহণ করার সুযোগ পাই। এবং ভাষা আন্দোলনের যাবতীয় বিষয়বস্তু, সভা, শোভাযাত্রা, শহীদ মিনার, শহীদ দিবস, প্রভাত ফেরি, শহীদানের কবরে পুষ্প প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, সংকলন প্রকাশ, সব কিছুর সঙ্গেই আমি যুক্ত ছিলাম। সেই দিক থেকে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করি। বিশেষ করে আমি ওই সময়কার অনেক ছবি তুলেছি, যেসব ছবি এখন পর্যন্ত মানুষ দেখছে, নইলে খুব কম ফটোগ্রাফার তখন ছিলেন, হয়তো পুরো আন্দোলনটারই কোনো সাক্ষ্য থাকতো না। সেই দিক থেকে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করি। আরেকটা জিনিস হচ্ছে যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যাওয়ার পর 60-এর দশক জুড়ে আমি বিশ্ববিদ্যালয় ক্লাবের সঙ্গে, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সঙ্গে যুক্ত ছিলাম। এবং ওই সময়টায় বিশ্ববিদ্যালয়ে যেসব আন্দোলন হয়েছে, যেমন বাংলা ভাষা ও সাহিত্য সপ্তাহ এবং শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে যেসব কর্মসূচি গেছে, এছাড়া বিভিন্ন বিষয়ে শিক্ষকদের যে প্রতিবাদী কার্যকলাপ, সেসবের সঙ্গে যুক্ত ছিলাম। বিশেষ করে 69 গণ আন্দোলনে এবং 70-এর যখন অসহযোগ আন্দোলন শুরু হলো তখন, যার ফলে যেটা হলো যে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন আমার বাসা ছিল ইকবাল হলের সঙ্গে। 25, 26, 27 আমি সম্পূর্ণরূপে অরক্ষিত অবস্থায় এই পাকিস্তানি গোলাগুলির মধ্যে ছিলাম। ভাগ্যক্রমে বেঁচে যাই। 27 তারিখে আমার প্রাক্তন ছাত্রী শহীদ জননী বেগম জাহানারা ইমাম এবং তার ছেলে মুক্তিযোদ্ধা, পরবর্তীকালে শহীদ রুমি, ওরা গাড়ি করে এসে আমাদের উদ্ধার করে নিয়ে গিয়ে ওদের মায়ের বাড়িতে আশ্রয় দেন। কিন্তু আমি ধরা পড়ে যাই এবং পাকিস্তানি বন্দি শিবিরে আমি নির্যাতিত হই। কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে যাই। ওরা ছেড়ে দিয়ে আলবদর লেলিয়ে দেয়। সেই আলবদরের হাত থেকেও আমি রক্ষা পাই, তাদের হাতে আমি ধরা পড়িনি। আমাদের সঙ্গে একজন বন্দী ছিলেন ডক্টর খয়ের, তাকে ওরা মেরে ফেলে। সুতরাং সম্পূর্ণ মুক্তিযুদ্ধটা আমি বাইরে থেকে এবং ক্যান্টনমেন্টের ভেতর থেকে দেখার একটা সুযোগ আমার হয়েছে। আর দেশ স্বাধীন হওয়ার পর
এই যে বুদ্ধিজীবী যাদের নিধন করা হয়েছে, এই শহীদ বুদ্ধিজীবীদের খুঁজে বের করার চেষ্টায় আমরা দিনের পর দিন কাজ করে গেছি। এবং এই যে মিরপুরে শহীদ স্মৃতিসৌধ দেখেন, এটা আমাদের বাংলা বিভাগের অনুরোধেই বঙ্গবন্ধু নির্দেশক্রমে এটা নির্মিত হয়েছিল এবং 1974 সালে এটার উদ্বোধন হয়েছিল। রায়ের বাজার বধ্যভূমিতে তখন শহীদ স্মৃতিসৌধ নির্মাণ করা সম্ভবপর ছিল না, কারণ তখনও বেড়িবাঁধ হয়নি, এলাকাটা ছিল জলাভূমি। এটা পরবর্তীকালে যখন আমাদেরই প্রাক্তন ছাত্রী বাংলা বিভাগের শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, তিনি এইটা রায়ের বাজার যে বধ্যভূমি, সেখানে যে আমরা এখন স্মৃতিসৌধ দেখি, এটা তিনি নির্মাণ করে দেন। মিরপুরটা করেন বঙ্গবন্ধু, রায়ের বাজারটা করেন তার কন্যা শেখ হাসিনা। এই সব কিছুর সঙ্গেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি সম্পর্কিত ছিলাম। আর এর মধ্যে একাডেমিক ক্ষেত্রে 1958-59 সালে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ভাষাবিজ্ঞান বা ভাষাতত্ত্ব উচ্চশিক্ষা লাভের জন্য যাই, কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে আসি। তারপরে আবার আমি নজরুলকে নিয়ে গবেষণা আমি আগে যেটা শুরু করেছিলাম বিদেশ যাওয়ার আগে, সেটা চালিয়ে যাই। এবং এই নিয়ে প্রথম আমার যে একটি কাজ বেরোয় 1969 সালে, নজরুল নির্দেশিকা বলে, সেখানে নজরুলের সমস্ত রচনাবলীর কালানুক্রমিক এবং বর্ণনাক্রমিক সূচি বা বিবলিওগ্রাফি, এক্সস্টিভ বিবলিওগ্রাফি যেটাকে বলে, সেটা আমি করি, যেটা বহু বছর পরে বোধহয় 2016 সালে আবার বাংলা একাডেমি তার একটি সংস্করণ প্রকাশ করেছে। এছাড়া নজরুল নিয়ে কাজ করার, নজরুলের জীবন এবং সৃষ্টি নিয়ে কাজ করার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করি এবং নজরুলের প্রামাণ্য জীবনী এবং কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আমার যে গ্রন্থ, সেটি ঢাকা থেকে, কলকাতা থেকে একাধিক সংস্করণ তার প্রকাশিত হয়েছে। সর্বশেষ সংস্করণ হচ্ছে যেটি নজরুল ইনস্টিটিউট প্রকাশ করেছে, একটি নজরুল জীবনীর ইংরেজি এবং বাংলা সংস্করণ, আরেকটি হচ্ছে কাজী নজরুল ইসলাম জীবন ও সৃজন, এই নামে বেশ বড় বই। সুতরাং সেই দিক থেকে আমি চেষ্টা করেছি যে নজরুলকে সমস্ত কিংবদন্তের হাত থেকে রক্ষা করে প্রকৃত নজরুলকে তুলে ধরতে, নজরুলের যে সৃষ্টিকর্ম সেটাকে আমি এবং তার যে মহিমা সেটাকেও আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং কিছু মানুষ আছে আমাদের দেশে নজরুলকে নিয়ে তারা মন গড়া সমস্ত কল্পকাহিনী গড়েন। আমি তার থেকে উদ্ধার করে বস্তুনিষ্ঠভাবে আমি নজরুলের জীবন এবং যে সৃজন বা সৃষ্টিকর্ম সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি। এবং নজরুল ইনস্টিটিউটের চেয়ারম্যান আমি বেশ কয়েক বছর থেকে আছি। সেখানে আমার প্রধান কাজটা হয়েছে নজরুলের যে সঙ্গীত সেটাকে বিকৃতির হাত থেকে রক্ষা করা এবং সেই যে আদি গ্রামোফোন রেকর্ড যেগুলো নজরুলের সুস্থাবস্থায় প্রকাশিত হয়েছিল, তার ভিত্তিতে ওইসব গানের স্বরলিপি বের করার ব্যবস্থা আমরা করেছি এবং নজরুল ইনস্টিটিউট থেকে প্রায় 50 খণ্ড স্বরলিপি বেরিয়েছে এবং আদি গ্রামোফোন রেকর্ডের অনেকগুলো অ্যালবাম সেখান থেকে প্রকাশিত হয়েছে। ফলে নজরুল সঙ্গীতটাও এখন মোটামুটিভাবে বিকৃতির হাত থেকে রক্ষা পেয়েছে। সুতরাং বলা যেতে পারে যে নজরুলের জীবন, নজরুলের সাহিত্য এবং নজরুলের সঙ্গীত, এই তিনটা নিয়েই আমি কাজ করেছি এবং বস্তুনিষ্ঠভাবে নজরুলকে তুলে ধরবার চেষ্টা করেছি। আমার ক্ষুদ্র জীবনে এর চেয়ে বেশি আর কিছু করা আমার পক্ষে সম্ভব হয়নি। তবে ভাষাতত্ত্ব নিয়েও আমি কিছু কাজ করেছি, একাধিক গ্রন্থ আমার রয়েছে। বিশেষ করে আমি 1963 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএস পিস কোর ওদের বাংলার যে বাংলা শেখানোর প্রোগ্রামের প্রধান ছিলাম। সেই অভিজ্ঞতা থেকে আমি ইন্ট্রোডাকশন টু কলকুয়াল বেঙ্গলি নামে বিদেশিদের বাংলা শেখাবার একটি গ্রন্থ প্রকাশ করেছি। সেটিরও একাধিক সংস্করণ হয়েছে। প্রথমে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড প্রকাশ করেছে, পরে বাংলা একাডেমি প্রকাশ করেছে।